বুকের ভেতরে অস্থিরতা শুরু হয়ে গেল আসমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আসমিন। না জানি বউ তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। 2টো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবে সেসব করছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানার কড়া নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজের সব মনিটরিং করছে। আসমিন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম। নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সবসময় আমার ম্যাম হয়েই থাকবেন, আমি এতেই কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, সেসব বাদ দাও, কাজ হয়ে গেছে? আশিয়ান এসেছিল, সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আসমিনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আসমিনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আসমিনের অভিযোগের শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম। নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিন মাঝে গ্লাসের দেয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর কি হয়েছে বোন? চোখ খোল, কোথায় খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ, নূর চোখ খুলছে না কেন? ডাক্তার চলে আসবে স্যার, আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আসমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর, আসমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমি কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে নিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা কেন বলছে না? আসমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আসমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও যখন নূরের জ্ঞান ফিরল না, তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আসমিন জারিন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডক্টর চলে এসেছে। আসমিন নূরকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরেছিল। ডক্টর নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না হয়তো। শরীর খুব দুর্বল, রক্তশূন্যতাও থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন। টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডক্টর কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। অমি দ্রুত পায়ে চলে গেল ওষুধ আনতে। আসমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নি চোখে তাকাতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করছি স্যার, ম্যাম আমার কোনো কথাই শোনে না, আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন? আসমিন কিছু বলল না। তার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ডক্টর স্যালাইন দিবে নূরকে। ডক্টরকে নূর মঞ্জিলে আসতে বলে আসমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল।
লুবানা আর ডক্টরও তার পিছনে ছুটলো। ভাইয়া, আপনি ওষুধ নিয়ে বাসায় চলে আসুন, আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার, তাড়াতাড়ি বাসায় পৌঁছতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটি সুটি মেরে শুয়ে আছে। আধ ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরে বসেছিল। নূরের দিকে তাকাতেই তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল ব্যালকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নিমিষেই তাকিয়ে রইল কিছুক্ষণ। যতক্ষণ দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল আসমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখন সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার, বউ তোমার মেহনত দিয়ে তোমার থোতা মুখ ভোতা করে দিবে। খুশি? আকে দিন আসলো। এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসমিন ধীর পা এগিয়ে গেল নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র, সব সময় বাবার পক্ষে থাকবে। তাহলে চকলেট, আইসক্রিম সব পাবে। এটা আমাদের কিন্তু গোপন ডিল, কাউকে বলবে না, ওকে? ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আর একটা চুমু খেয়ে বিজয়ের হাসি হাসলো আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলেই সে তওবা করে ফেলবে। এই জীবনের ডায়েরি নামক কোনো বস্তু সে হাতে নেবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরও বউয়ের কাছে ধরা খাইয়ে দিল। মির্জাফর নূরের পাশে শুয়ে পড়ল আসমিন। শরীর মন দুটোই খুবই ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে, কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করলো নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখায় ভ্রু কুঁচকে ফেলল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। নূরের নড়াচড়া আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে জড়ানো গলায় বলল, মোচড়া মোচড়ি কেন করছো? আমি কি তোমাকে চিমটে দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের করে যাবে। তোমার বরটা যে কি রোম্যান্টিক না! আহা, ভাবতেই তো হিংসা হচ্ছে। নূর আসমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসলো। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। 1 কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসতে ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। টাওয়ালে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো। আসমিন তার দিকে তাকাতেই আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি, কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আসমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশে সুইমিং পুল। ছোট্টবেলার বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজেই তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরে এসো নূর, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আসমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভেতরে গেল। আসমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্ম গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বড়, বিষ-টিষ মিশিয়ে দেননি তো আবার? আসমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাবার শুরু করে দিল। ততক্ষণে আসমিন বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ার কথা, বিশ্বাস করার মতো কিছুই করেনি সে। আমার বাবাকে কেন মানলেন মন্ত্রী সাহেব?
আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল। সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মার দিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় আমি ছিলাম না নূর, বিশ্বাস করো আমাকে। আসমিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় নেড়ে কয়েক বিশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতন। যত্ন করে বুকে আঁকড়ে রাখলেও বুকে কামড় দিতে একবারও ভাবে না। তা আমাকে কবে মারবেন? আমিই তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আসমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আসমিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারত যে সে রেগে বসে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসে বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আসমিন জানতো না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এই সব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে, কিন্তু তখন আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আসমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি সে। আসমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের প্রয়াত থেকে নিচের গান বের করলো। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে ফিরে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর। নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আসমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো। বলেছিলাম না, আমাকে ধোকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি। বলেন, ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এ যাত্রা বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে কোনো ভয়ঙ্কর ছক করছে তাতে কোনো সন্দেহ নেই। দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। আর মাত্র কয়েকটা মাস। এবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো। আসমিন নিজের জান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগে সব ঠিক করতে হবে। নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আসমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুম থেকে বের করে দিয়েছে। আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই আগে ভাগেই আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হাড় না জ্বালিয়ে বলে দাও, মামনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে? আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা এখনো বেঁচে আছে? একদম ঠং করবে না। সব জানো তুমি। ব্ল্যাকমেল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছ। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বউয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বউয়ের কিছু হয়ে যায়, তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। সে মা কেন, মানুষ হওয়ারও যোগ্য নয়। মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু। তারপরে কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না চালিয়েছি, আমার নামও আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরী মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারতো না সব ভুলে তাকে নিয়ে সুখে একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সব কিছু বিবিষে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন। সেবার কানাডায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আরশিয়ান দুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখত না সে। শানভি বিষণ্ণ মুখে বসে আছে আসমিনের পাশে। আসমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো শান,
বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না, এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না, কখনো কখনো বাস হয়েও যায়। ইউ শুড ইউজ প্রোটেকশন। আমি বিয়ের আগে তোমাকে দিয়ে দেবো। আচ্ছা বাদ দাও, তোমার বিয়ে করারই দরকার নেই, বুঝতে পেরেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। মিস্টার আশমিন জাহিন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে মিস্টার আশমিন জাহিন চৌধুরীর স্ত্রী সমান্যধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করেই যাচ্ছে। ভয় তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিনের কাছে হুমকি কল আসছিল। নারী পাচারকারীরাও হুমকি দিচ্ছিল তাকে আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছে, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাগলে কিন্তু কান মলা দেব। ভালো বাচ্চারা এসব করে, কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবারও নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনের অ্যাঞ্জেলো গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আলট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিয়ে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকে কটমট করে তাকিয়ে আছে, কারণ ডক্টর ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়াত্মক দৃষ্টি দেখে কাঁচুমাচু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িত হতে চেয়েছিলাম, মাঝখানে এ চলে এসেছে। আমার ছোট বোনের মতন, আজ থেকে এ তোমার ননদ। ননদের সঙ্গে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলে হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেই দিন থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়েই বাচ্চাদের ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে বরং ভালো হবে। পুলিশ খোঁজার আগে যদি ওরা ম্যামের কোনো ক্ষতি করে দেয়। সানভীর ভয়াক্তক গলা শুনে মুখ কুঁচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে এক গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়ে। তুমি এক পাখি কথা বলছো শান, তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো। বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা করে এআইডি কার্ড আছে, তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে। সানভি চোয়াল ঝুলিয়ে না বোধক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ, খুঁজতে যাই, না জানি বেচারা সন্ত্রাসীগুলো কোন হাতে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে, এত অনাচার চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসিপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গুই হয়ে যাব। সানভীর কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না সাবানা। ঝামেলা না করে এখানে চুপচাপ বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে গিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে গেল। তাকে আবারও সাবানা বলেছে এই লোক। তার কি সাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কাটাকাটি করে? আজব। আশমিন এর ফাঁকে আর এক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে, এর ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার? সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখটা বন্ধ রাখুন,
নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব, তখন চলে থাকে না জীবন। ওদের তর্কের মাঝেই মেসেজ পেয়ে বেরিয়ে গেল আশমিন। তার লোকে নূরকে টেস্ট করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটছে আশমিনের পেছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কী হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতে সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয় গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছা করে। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে সে যেতে পারছে না। আজকে ঝামেলা শেষ হলে সে কুকুর খুঁজতে বের হবে। কোন পাগল কুকুরের কামড় খেয়ে এই চাকরিতে এসেছিল তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে। সে তার কি ক্ষতি করেছিল? এই একটা হেস্তনেস্ত হওয়ার দরকার। সানভি ভাবনায় ছেদ পড়ল আশমিনের ডাকে। শান, এখানে গাড়ি থামাও। গাড়ি থামাতেই আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হাঁ করে তাকিয়ে রইল সেই দিকে। এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়েই চলে গেছে। সানভি চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেল ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিংস হলো। দেখলে জানবীর, স্যার আমাকে না নিয়েই চলে গেল। এখন আমি কি করব? আসেন, গলাগলি ধরে কাঁদি। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালেও তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নিবে। আধা ঘন্টার মধ্যে আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভেতরে কজন আছে? 20 জন আছে স্যার। আমার বউয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে। তাই ভেতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো। আমার প্রেম পাচ্ছে। বউয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমিরা ভেতরে ঢোকায় কয়েক মুহূর্ত পরেই গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করছে তাদের ওপর। আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজেই যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় শ্যুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসল সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়াত্মক গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের ওপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম চোখ মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অমি মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেই দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল,
না হলে সব কটাকে আজ আমি কিমা বানিয়ে ফেলবো, কেউ হারও খুঁজে পাবে না। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবারও গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াচড়া করছে না। আশমিন বজ্র কণ্ঠে বলল, না, এখনই মরবি না, আমার মারা এখনো শেষ হয়নি। আই এম টেকিং রেস্ট, ওকে? মরে গেলে হাড়গোড় একটা আস্ত রাখবো না কিন্তু। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে জাগা, নইলে তোদের সব কটার অবস্থা এর চেয়েও খারাপ করে দেব। আমার বউকে বস্তায় ভরা, ভাবলাম বউকে এসে আমি বাধা দেখব, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রেখেছিস। বাহাদুর, ডাক্তার কোথায়? আমার বউকে তাড়াতাড়ি চেক আপ করতে বল। বউয়ের যদি কিছু হয় তাহলে তোদের সবাইকে আমি কবরে পাঠিয়ে দেব। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে 2 ঘন্টা হতে চলল। আশমিন তখন থেকেই থর ধরে বসে আছে। 8 মাসে সিজার করে ফেলতে হয়েছে। নূরের কন্ডিশন ভালো ছিল না, একজন হলে সমস্যা হতো না। টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হয়েছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখনই পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আশমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি। ব্লিডিং বন্ধ না হওয়ায় এখনই সিজার করতে হয়েছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশমিন অমিদের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশমিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশমিনের কোনো মাথা ব্যথাই নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদেই যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশমিনের ফোন বাজতেই কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিজা ম্যামের খবর পেয়েছি স্যার। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? মেরে দাও। এতগুলো পেজ করো যেন বোঝা না যায় যে এরা মানুষ ছিল। আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢোক গিলল বাহাদুর। সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে। এদের হদিস যেন কাক পক্ষেও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশমিন গিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আশমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিলেও আশমিন সেখানে যায়নি। তার ভেতরে অস্থিরতা সেই কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করেই বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশমিন। অপারেশন থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরল আশমিনকে। আশমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূরের কি অবস্থা আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আশমিনকে অমি ধরে রাখতে পারছে না। আশমিনের শক্তির সাথে তার মতো 2টা অমিও কিছু না। সানভি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। দরজা খোল, আমি ভেতরে যাব। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। সব সময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিন নার্সকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো।
কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশমিন। বুকে ব্যথা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারিদিকে চোখ বোলালো। সে অসুস্থ হতে চায় না এখন, নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বউয়ের সিজার দেখে সে বুক ব্যথায় মরেই যাচ্ছে। এমন দুর্বল মনটি দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের। বুকে ব্যথা ভুলে সেদিকে তাকে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা, রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তাদের কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিতে নিয়ে যাবে। ওইখানে 15 দিন রাখার পর তাদের মায়ের কাছে দেওয়া হবে। আশমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটাইজার করে আবারও তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দিল। শেষের কথাটা আমতা অপারেশন হয়ে গেছে স্যার, ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়ে থেমে গেল ডক্টর। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চয়ই। অমির, সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরে নিজেই টের পায়নি। সানভি লুবানার বাচ্চামো দেখে হালকা হাসলো, রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো লোবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছো, একটু পরে গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দিব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতেও পারবো না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। ফালতু যত সব। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে মুচড়ে মুচড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিস্ময়ত মুখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। অমির কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিলস। মানে? লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছা হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একই বুঝি ভালোবাসা বলে। বউ ছেড়ে আসতে মন চাইলো? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে যে নিজেই সারাদিন বউয়ের আগে পিছু ঘুরঘুর করে? ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। এইটুকু হয়েছে। আসমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়াতে এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে ওরা আমাকে দেখেও নি। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কটাকে আমি কুকুরকে দিয়ে খাবো। কার কলিজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো? এটা আমাকে বিশ্বাস করতে বলছো? ওরা তো চুনোপুটি আব্বু। রাঘব গোয়ালদের ধরা এখনো বাকি। সব কটাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করবো আমি। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। 2টা মেয়ে পৃথিবীতে আনা 4টেখানি কথা। তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়েও ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধুলিস্যাৎ করে দিলে। এই জীবন দিয়ে কি হবে আমার?
শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানোও তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। জ্ঞান ফেরার পর থেকেই নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সেই মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হয়েও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তুমি। তোমার পরের মনটা অনেক বড়, সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও তো শোনা। একটু সুস্থ হলে পরীদের কাছে নিয়ে যাবো আমি। এখন আমাকে একটা চুম খাও, আমি চুমু শোনাতে ভুগছি। নূরের ব্যথায় অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনো অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোকটাকেই পিটিয়ে হাতে সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরের খেয়ে ফেলা লোক দেখে আশমিন এদিক ওদিক তাকাতাকি করলো। গলা ঝেড়ে দুঃখী গলায় বলল, এইভাবে তাকাচ্ছ কেন তুমি? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে তোমার? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি, হিসেব আছে? আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ। মানবতা আজ কোথায়? হ্যাঁ, আজকেই মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গা লাগিয়ে দিচ্ছি, চুপচাপ চুম খাও, না হলে কিন্তু আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুঝে রইল। কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি হাসলো আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটাকে বলে প্রতিভা। বউকে চুপ করানো তার কাছে থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে ম্যানেজ করলো বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। আর তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডক্টর কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনের ঘাটতি মেরে বসে আছে। অমি কাল সারাক্ষণ এখানে ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নিবে। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার, প্লিজ। সানভি করুণ গলা শুনে মলিন হাসলো আশমিন। উদাসীন চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করতে পারে না শান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নিই বলো? সে আমাকে কষ্ট দিক, আঘাত করুক, আমি মেনে নেব। কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না, এটা আমি কিভাবে সহ্য করি বলো তো? আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসায় এত খাত আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শুধু অবহেলা পেয়ে গেছি। আপনজনদের অবহেলা নিতে নিতে আমি আজ ক্লান্ত। তুমি কোন ব্যথা সারা ভেসান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। কত সারাতে মরম দিতে হয়। পুরনো সেই একই জায়গাতে আঘাত করলে কি কত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। আশমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পিছনে। আশমিনের প্রতিটি নির্ঝুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণার মাঝে রাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠত আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভীর। নূরের প্রতিটি কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে।
আশমিন হাসি মুখে এগিয়ে যাওয়ার ভান করলেও সানভি বোঝে তার স্যার হাসি মুখের আড়ালে বিষ পান করছে। মাঝে মাঝে সানভি খুব আফসোস হয়ে নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায় কেঁদেও কুল পাবে না। 15 দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখনো হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেনি। মায়া বেগম কয়েকবার এসেছে। আশমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর ওপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ড্রেসিং করাতে বললে নূর উৎসুক করতে লাগলো। আর চোখে আসমিনকে কয়েকবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়েছে। আসমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিতেই নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আসমিন যেন এই কথারই অপেক্ষায় ছিল। সাথে সাথে গভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো দ্বিধুক্তি না করে বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলছি। তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতেই নূরকে হেল্প করে মাথার পাশে দাঁড়িয়ে রইল আসমিন। নূর মাথা নাড়িয়ে না বলল। আসমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আসমিনের খাপছাড়া ভাব আর বিষাক্ত যুক্তি তার ভাবনাগুলিকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানায় সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আসমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দিবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আসমিনের স্বীকারোক্তি। আসমিনের মতো বদলোকের কোনো কথা ধরা মানে নিজের মাথা দেয়ালে মারা। আজ তো ইতর একটা। আমার ডক্টর হওয়া উচিত ছিল বউ। ওই ডক্টর আমার বউয়ের পেট কেটে 2 ভাগ করে ফেললো, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিনটা দেখতে হতো বলো? বউ আমার, বউয়ের পেটটাও আমার। আর কাটলো কিনা ওই ডক্টর। শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিচ্ছু বললাম না, না হলে আমি ওই ডক্টরের পেটটা কেটে দিতাম। মিনিস্টার আসমিন জায়েন চৌধুরীর বউয়ের পেট কেটে ফেলে। কি সাহস ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আসমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আসমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আসমিন। তার লোক কল করেছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলোতেই নূরের দিকে তাকিয়ে মলিন হাসলো আসমিন। নূর তার এই নির্বচন হাসি ও সে কেড়ে নিবে তা হয়তো তার ধারণাতেও ছিল না। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। 2টো বাচ্চাই তারা নিবে। সে তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি? নূরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দিবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবি এবার। নিজের মনে বিড়বিড় করে নিজেই পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চাগুলোকে নিয়ে এসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম, আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গলা শুনে ক্ষেপে উঠল কামিনী চৌধুরী। খেপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল,
আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে যাও, টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিবে। মধ্যবয়স্ক নার্সটির চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢাকা দিব? কবর চলে গেলেও স্যার আমাকে মাটি খুঁড়ে খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো, কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমন করবে না, আমি এক্ষুনি যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা এসে নিজের গাড়িতে গিয়ে বসলো। আরশিয়ানকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। আরশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্ত বইছে। সে কখনোই এমন কিছু করতে দিবে না কামিনী চৌধুরীকে, তাই যা করার তাকেই করতে হবে। আসমিন বেরিয়ে যেতেই নূর অমিকে বলল, চলে এসো অমি, আমি আজই এখান থেকে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আস্ত রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলছি তাই করো। অমি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবেই বিশ্বাস করে না আসমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আসমিনকে অনেক স্নেহ করতেন। আসমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত। অমি নিজের চোখে আসমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পরে। আর কিছু না ভেবে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূরও ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আসমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরেই থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। কেবিনের সামনে গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিয়ে জিজ্ঞাসা করলো। এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। ভয়াত্মক চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো নার্সকে। একে প্রথম দিন থেকেই দেখেছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁপ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক ছিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পিছনে ঝুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলেছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসেজে দাঁড়িয়ে আছো কেন? যা বলছি তা করো, যত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম, আমার স্বামীর সন্তানদের ছেড়ে দিন, আমি ওদের নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি, এখন এখান থেকে সরে পড়ো। তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্তি চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতেই নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকে ভ্রু কুঁচকে ফেলল নূর। দ্রুত গতিতে সেই দিকে গিয়ে বাবুদের না দেখে বুক কেঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, ঈদের ডক্টর চেক আপ করতে নিয়ে গেছে নার্স, চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডক্টর আর নার্সরাও এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এইভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিদের দেখতে, আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি নিয়ে যেতে। নূর খ্যাপা বাঘিনীর মতো তাকায় সবার দিকে। রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, নাহলে একটাকেও জীবিত রাখবো না।
এই অ্যাপোলো হাসপাতাল গুড়িয়ে দিব। সবাই ভয়ে ঘেমে একাকার অবস্থা। অথরিটি তো চলে এসেছে ততক্ষণে। আসমিন জাইন চৌধুরীর মেয়েদের কিছু হলে সবকিছু ধ্বংস করে দিবে সে। কি হয়েছে? অমিকে দেখে ডুকরে কেঁদে উঠল নূর। ভাইকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও। আমার মেয়েদের কেউ নিয়ে গেছে, ওরা অসুস্থ, ওরা কাঁদছে, হয়তো আমাকে ছাড়া। আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দেব। অমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। নূরের কান্না সবার চোখের পানি চলে এসেছে। কি বলছেন ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? ওর কিছু বলতে পারলো না। পেট ব্যথায় চিনচিন করে উঠতেই আর্তনাদ করে উঠল। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটি হেল্প ততক্ষণে সিকিউরিটি ফুটেজ নিয়ে এসেছে। অমি আসমিনকে কল করে যাচ্ছে। আসমিন ফোন তুলছে না। সানভিকে কল দিতেই সে কল রিসিভ করলো। অমি সংক্ষেপে সব বলে আসমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? স্যারের সাথে গিয়েছে। নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা থেকে। অমির নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে। বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলবো। অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায়? আমি কিভাবে বলবো কি হয়েছে? অমির চেহারা রাগে লাল হয়ে গেল। সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না। তুই ওদের কিডন্যাপ করিসনি? আরে তোর বোনের মেয়ে ওরা। এতটা নিচে কিভাবে নামতে পারলি? তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আসমিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল, আমি ওদের নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার বোন মরে যাবে। অমির কথা বলতে বলতে কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে। চোখ দুটো ছলছল করছে ওর। সে এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে? বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আকুল পাকুল করছিল। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে। ও রাফসান শিকদারকে ঘৃণা করে। নূরের প্রতি ওর কোনো রাগ নেই। রাফসান শিকদার রাজত্ব ধ্বংস করতে চায় ও, কিন্তু নূরের কোনো ক্ষতি তো কোনো দিনও চায়নি। নিজেকে সামলে অমি আসছি বলে কল কেটে দিল আশিয়ান। গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতা শেষ করবে ও। যাদের জন্য এই দ্বন্দ্ব তারা কেউ তো আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কি হবে? তার নিজেরও একটা পরিবার চাই। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে। একটা গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করতে তল্লাশি করছে। সানভীর কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথে আসমিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এ কাজ কামনি চৌধুরী ছাড়া আর কেউ করেনি। 3 রাস্তার মাথা ব্লক করে সেখানে গাড়ির ডিকিতে শুয়ে আছে আসমিন। এই রাস্তা দিয়েই সব গাড়ি বের হতে হবে। আহা, শেষে কিনা তার হাতেই কামনি চৌধুরীর মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরলো। কয়েকটা কথা বলেই রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চলো আপু, একটু ঘুরে আসি। তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ। চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। মন বড় কু গাইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না। আমি তোমাকে আরো 3টা বউ এনে দেবো। এটা নিয়ে এত বায়না করো না তো। ভালো ছেলেরা বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না কিন্তু।
একটু থেমে আবারও দাঁত কিরমির করতে করতে বলল, এই শহর আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতে হবে। একদম পুরনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি করবে না তো। কামনি চৌধুরীকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চারদিকে গার্ডসরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ডস। অনেকক্ষণ না খেয়ে থাকায় দরুন তারা একটু পরপরই কেঁদে উঠছে। কামনি চৌধুরীর গায়ে কেউ হাত তোলেনি। যতই অন্যায় করুক না কেন কামনি চৌধুরী আশমিনের মা, তাকে আঘাত করার সাহস কারোই নেই। আশমিন দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো। আশমিন পেছনে শানভি আর আমজাদ চৌধুরীও ভেতরে ঢুকলো। কামনি চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আশমিন সেই দিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল। স্যানিটাইজার দিয়ে হাতে জীবাণু মুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ। বুকে অজস্র অস্থিরতা, এতক্ষণ পাগল হওয়ার দশা তার। সন্তানদের কোলে নিয়ে অশান্ত বুকটা শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আশমিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়ে কামনি চৌধুরীর সামনাসামনি বসলো। মেয়েদের বুকের সাথে আগলে রেখে কামনি চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকেও কি এভাবে নিজের বুকে আঁকলে রাখতে পারবে না আম্মু? এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু? ভালোবাসার মানুষ হারানোর? তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে তুমি? তার ভালোই বাসা যদি তোমাকে উন্মাদই না করে, তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময় করতে পারলে না কেন তুমি? আসলে তুমি কখনো কাউকে ভালোই বাসনি। তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভেতর থাকা ঘৃণা প্রকাশ করতে, তাই না আম্মু? রক্তিম চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আশমিন দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর শানভীর কোলে দিয়ে কামনি চৌধুরীর মুখ খুলে দিল। আগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে। কামনি চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু। হোস্টেলের অনেক ছেলেরা আমাকে মারতো। আমি খুব ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে জোরে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলেরা আমাকে বারান্দায় বন্ধ করে দিত। ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে দিত আমাকে। আমার অনেক কষ্ট হতো। ওরা আমাকে পছন্দ করতো না আম্মু। তুমি কেন আমাকে তোমার সঙ্গে রাখলে না? রাতে তোমার বুকে ঘুমাতে ইচ্ছে করতো আমার, জানো? আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরতে না আম্মু? আমি তোমার ছেলে তো, বলো। সন্তানের সঙ্গে কেউ এমন করে? কামনি চৌধুরী চুপ করে আছে। আসমিনের কোনো কথা তার মনে আঁচড় কেটে কিনা বোঝা যাচ্ছে না। অমি আসমিনের সাথে নূরও এসে পড়েছে। অগোছালো নূরকে দুই দিক থেকে আগলে রেখেছে দুই ভাই। নিজে নিজে দাঁড়ানোর অবস্থায় নেই নূর। অমি অনেকবার আটকানোর চেষ্টা করেও সফল হয়নি। আসমিনের দেওয়া মেসেজের কথা অমির মুখে শুনে আসার জন্য পাগলামো শুরু করে। আরশিয়ানও তখন সেখানে উপস্থিত হয়। নূরের অবস্থা দেখে আরশিয়ান নিজেও তাকে এখানে নিয়ে আসে। কামনি চৌধুরী, নূর আর আরশিয়ান অমিকে একসাথে দেখে জ্বলে উঠল। অমির হাতের সাথে বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের ওপর আক্রমণ করে বসলো সে। আরশিয়ান আর অমি আটকে দিল কামনি চৌধুরীকে। আসমিন কামনি চৌধুরীকে ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েই নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামনি চৌধুরীর দিকে। নূর নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেলো। তাদের কোলে নেওয়ার অবস্থায় সে নেই। আসমিন ধীর পায়ে এসে দাঁড়ালো কামনি চৌধুরীর সামনে। আরশিয়ান আর অমি তাকে ধরে রেখেছে। আসমিন শান্ত গলায় বলল, আমার মেয়েদেরকে কেন কিডন্যাপ করেছিলেন? চৌধুরী দাঁত কিরমির করতে করতে বলল, বেঁচে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব নয়। ওর বাবার জন্য আমি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছি, কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পিছনেই লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তি ও তার নামেই দিয়ে গেল। আমাকে বাঁচতে হতো তার দয়।
নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম, তাকেও খুন করলো। আমি কোনো ভুল করিনি। আর তুই তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি, আমার জন্য সতী নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দিই কি করি? আমজাদ চৌধুরী তাচ্ছিল্যের গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার? তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছো? আমাদের কি আদৌ কোনো সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরী কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসল। কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যিই কি ভালোবাসো কামিনী? বিয়ের সময়ই তোমাকে বলেছিলাম আমজাদ, আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না। তুমি সব মেনেই আমাকে বিয়ে করেছিলে, তাহলে আজ অভিযোগ কেন? আমজাদ চৌধুরী আর কিচ্ছু বলল না, মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে। আসমিন, অমি আর আরশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে। আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। নূর চুপ করে আসমিনকে দেখেই যাচ্ছে। আজ আসমিনকে তার অস্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটপট করছে ছোটার জন্য। আরশিয়ানকে বেঈমানের রক্ত বলে গালাগালি করছে। আসমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটের পর পর 3 বার শুট করে দিল। আসমিনের রক্ত লাল চোখ থেকে গড়িয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার গুটিয়ে সাথে সাথে শান্ত হয়ে গেল। আসমিন আর নিধর দেও এখনো নিজের বুকেই আগলে রেখেছে। বুকের থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবারও মাথাটা বুকে চেপে ধরা গলায় বলল, আমাকে কেন ভালোবাসলে না আম্মু? একটু ভালোবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসলো না? আমি কি এতই খারাপ বলো? আমি তো তোমাদের খুব ভালোবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসে দিলে না? আমাকে কেন তোমার খুনি হতে হলো আম্মু? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে নিয়ে বেড়াবো? আমার বেঁচে থাকা কেন এমন যন্ত্রণাময় করে দিলে তুমি? কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়ে ফ্লোরে বসে পড়ল আসমিন। নূর 2 হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আরশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আসমিনের বুক থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশিনী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার এই দেহে প্রাণ নেই ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছি। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধু ভালোবেসেছিলাম, একটুও খাদ রাখিনি আমার ভালোবাসায়। তাহলে কেন? ওর পাথর চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের এক হাত কামিনী চৌধুরীর হাত। আসমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূর কানে শুধু একটা কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসে না? তাহলে কি নূর আসমিনকে ভালোবাসেনি? নূরকে অমি এক হাতে ধরে রেখেছে। আসমিন নীরবে চোখের পানি ফেলছে। আসমিনের জন্য তার বুকটা হু হু করে উঠেছে। তার স্যার ভালো নেই, সত্যি তাকে কেউ ভালোবাসে না। সেই শুধু বুক উজাড় করে সবাইকে ভালোবেসে গেল। আসমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথে বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আরশিয়ান আর পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। শানবি বাবুকে মেগার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আসমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, না হলে আজ আমার হাতে অনাত্ম হয়ে যাবে। আমার পথ ছাড়ো বাহাদুর, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোনো অনুভূতি হচ্ছে না। আসমিন এত পাষাণ কি করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তার মা, তাকে সে কিভাবে গুলি করতে পারলো?
নূরের মাথা ধরে যাচ্ছে। আশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজে বেরিয়ে গেল। তার কাছে বাহাদুরের দুধ ভাত। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবারও কি করে বসে কে জানে। এখানে তারও কিছু ভূমিকা আছে, তা পালন করতে তাকে ছুটতে হবে। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরী, নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ হয়ে সব মেনে নিয়েছে, খেলার শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আশমিন মানুষটা তার কাছে একটা গোলক ধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়া আর অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজের সুস্থ হওয়াটা খুব জরুরি, তবে না খেলা জমবে। আশমিন কামরী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। শানভি আর আশান কেউই তার নাগাল পায়নি। শানভির ফোনে আশমিনের SMS আসতেই শানভি কাজে লেগে পড়ল। এতক্ষণ কামরী চৌধুরীর জন্য খারাপ লাগলো, আবারও তার মনটা বিষিয়ে উঠল। মৃত মানুষের ওপর রাগ রাখতে নেই, তবে শানভির রাগ হচ্ছে, ভয়ঙ্কর রাগ হচ্ছে। আশমিনের দেওয়া ঠিকানায় আসতেই সেখানে পুলিশকে ফোর্সসহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল শানভি। সেখান থেকেই সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডেল হতে সময় লাগবে না। গত কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলো এখানে আছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আশমিনের মেয়েদেরকেও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরও কত মায়ের বুককে খালি করে দিয়েছে। পাচার চক্রে মেন মাথাই ছিল কামিনী চৌধুরী। আশিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবস্থা আছে, সেখানকার মাফিয়া সে, তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরী এইসব চক্রের খবর আশিয়ানি আশমিনকে দিয়েছে। আশমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীর মা নারী পাচারকারী, বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তেই। তবুও সে এসব কিছুই তোয়াক্কা করেনি। আশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে, ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল, তখন আশমিন শান্ত থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয়, তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে, তারা না জানি কী অবস্থায়। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও সে বাঁচতে পারবে না। চারদিকে শত্রুর মেলা, সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্ত সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেই অনেক শত্রু হয়েছে তার, তাই সব কিছুর গোপনে শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। শানভি জানে ভেতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই, তবুও পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশার তরে নিয়ে মনের সুখে পিনপিন করছে। খাজা বাবার ড্রেক আকারের পেটের অধিকারী পুলিশ অফিসার সিগারেটের শেষ টানটি দিয়ে হেলে দুলে এগিয়ে এলো বাড়ির দিকে। শানভি দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভেতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আমজাদ চৌধুরী বিস্মিত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডসের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভেতরে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে তার, সেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ড্রেসিং করাতে হেল্প করে নূরের পাশে উদাস মুখে বসে রইল মায়া বেগম। নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে। এটা কি শুধু সতীনের জন্য মায়া, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে?
আজকাল কাউকেই বিশ্বাস হয় না নূরের। সবার মুখের ওপর যেন এক একটা মুখোশ টানা। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগমও আর কোনো কথা না বাড়িয়েই চলে গেল। লুবানা আজ সকাল থেকেই গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামনি চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতির আয়ত্তে আসতেই ভেতরে গিয়ে সানভি। খাজা বাবার ড্রেক খাঁচের লোকটার আসলেই খুব কাজের। এখন আর তাকে এমন নামে ডাকা যাবে না। হি ইজ এ রেসপেক্টেড পারসন। ভেতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভীর। সে পাগল প্রায় হলো লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রমশ মারা গেছে। আসমিনের অর্ডারে তাদের ক্রমফায়াস দেওয়া হয়েছে, নহলে সত্যি বেরিয়ে আস। গুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভীর। সে পাগল প্রায় হলো লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রমশ মারা গেছে। আসমিনের অর্ডারে তাদের ক্রমফায়াস দেওয়া হয়েছে, নহলে সত্যি বেরিয়ে আসতেও সময় লাগবে না। সানভি চারদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না, তখন তার হাত পায়ের কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় বেঁচে আছে। ডাকে সবাই সেদিকে তাকালো। সানভির বুক অশান্ত কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগে সানভি দৌড়ে গেল সেই দিকে। লুবানাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে অস্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফর্সা মুখে রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে। লুবানার সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা করলো লুবানাকে। সাবানা, এই সাবানা। গালে হালকা চাপড় দিতে ভয় করছে সানভীর। পাচ্ছে না সে ব্যথা পায়। নাকের কাছে হাত নিয়ে চেক করতে দেখলো হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজা কোলা তুলে হতদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই তাকে এভাবে যেতে দেওয়া যাবে না। মামুনি কোথায় ভাই? তোমাকে আমার বিরক্ত লাগছে আসিয়ান, এখান থেকে যাও। ভাই হিসেবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দিইনি, সেখানে তুমি তো সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা আর কখনোই জানতে চাইবে না। পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তাকে নিয়ে কথা না বলাই তোমার জন্য ভালো।
আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে, তাই না? হুম। তাহলে আমার কাছে দোষী সাজলেন কেন মন্ত্রী সাহেব? নূর, মামির কাছে যাবে? কি বললেন আপনি? তোমার মা বেঁচে আছে নূর, কালকে আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। তাহলে ওই লাশ অন্য কারো ছিল। অ্যাক্সিডেন্ট তোমার মায়েরই হয়েছিল, তবে সে বেঁচে ছিল। কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকেও ভালোবাসার মানুষ আনার যন্ত্রণা দিতে চেয়েছিল, তাই তাকে কানাডা নিয়ে গিয়েছিল সবার অগোচরে। নিজের অক্ষমতার জন্য তোমার মাও ফিরে আসতে পারেনি, যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। নূরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে। কামিনী চৌধুরী এতটা পাষাণ কি করে হতে পারলো? সে কত রাত নির্ঘুম কাটিয়েছে মায়ের জন্য, কান্না করত। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ঢং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো, ধরা গলায় চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব, পাগল সে। সুস্থ মানুষ কখনো এমন নিকৃষ্ট হতে পারে না। আশমিন নূরকে আগলে রাখলো বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিক বলেছ নূর, সে মেন্টালি সিক ছিল। ভালো হোক খারাপ হোক, সে আমার মা ছিল নূর, তাই তাকে নিয়ে আর কিছু বলো না। আমার কষ্ট হয়, বুকটা পেটে যায়। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি নূর। সে যা করেছে তার শাস্তি সে পেয়েছে, তাকে আর অসম্মান করে কিছু বলো না। নূর বুঝতে পেরে চুপ করে সম্মতি দিল। যে নেই তাকে নিয়ে আর কটু কথা বাড়াতে চায় না সে। আশমিনকে জড়িয়ে ধরে বসে রইল চুপচাপ। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের দেখা পাবে। এতগুলো বছর পর সে তাকে নিজের চোখের সামনে দেখবে ভাবতেই সারা দিনের ক্লান্তি পালিয়ে গেল। আশমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে গেল। একজন ঘুমিয়ে আর একজন চোখ পিট পিট করে তাকিয়ে আছে। আশমিন হালকা হেসে তাকে কোলে তুলে নিল। দুজনের নামই দেওয়া হয়েছে সুখ পাখি। ভালো নাম বড় করে আকিকা দিয়ে রাখা হবে। এত ঝামেলার নাম ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকেই ঠিক করে রেখেছে, তবে আশমিন তা মানতে নারাজ। এই নিয়ে দুজনের কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে, তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই ডাকে সবাই। এই ঝগড়ার প্রতিশোধ আশমিন আর 10 দিন পরে নিবে। শুধু একটু সুস্থ হয়ে নেক। অসভ্য মেয়েদের আদর করতে করতে আর চোখে তাকালো আশমিন। নূর মনের আনন্দে গুনগুন করছে। সুখকে দোলনায় শুইয়ে ধীর পায়ে নূরের কাছে গেল। নূরকে জাপটে ধরে নেশালো গলায় বলল, বউ, আমার প্রেম পাচ্ছে, হবে নাকি একটু? নূর ভয়াত্মক চোখে তাকালো আশমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কিসব বাজে কথা, দূরে থাকুন। আশমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিজের মন ভরে আদর করে নূরের ভেজা চোখে চুমু খেলো। ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, মন ভরে ভালোবাসতে পারছি না তো। নূরের ইচ্ছে করলো ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আশমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য মানুষ, আমার কাছে আসবে না, লুটেরে কোথাকার। আশমিন শব্দ করে হেসে উঠল। নূরকে আদর করতে করতে বলল, সুন্দরী বউ লুটেরা। সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে নূর। আজ নাফিসা শিকদার আসবে এই বাড়িতে। মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর। আশমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেই দিকে। মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি? তবে তার নেই কেন? মা নামক অনুভূতিগুলো তার কাছে কেন ভোঁতা মনে হয়? দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আশমিন।
কিচেনে সবাই আশমিনকে দেখে সরে গেল। অসুস্থ শরীরে এবার লাভালাভি কেন করছো নূর? এইসব করার জন্য মানুষ তো আছে নাকি? রুমে গিয়ে রেস্ট করো তুমি। নূর আশমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসলো, প্রফুল্ল গলায় বলল, এই দেখুন আমি বাঙালি খাবার রান্না করেছি। আসলে আম্মু কি খেতে পছন্দ করে বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে কোনো কিছু আমার খুব একটা মনে নেই, তাই এগুলোই করলাম। এতদিন দেশের বাইরে থেকে আম্মু নিশ্চয়ই খাবারগুলো মিস করেছে। আপনি একটু টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। আশমিন যেন হিংস্রতায় জ্বলে গেল। তার জন্য তো কোনোদিন রান্না করেনি, এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে। কি হৃদয়হীন মহিলা। আশমিন গমগমে গলায় বলল, ভালো হয়নি, দেখতেই বিট করে লাগছে। তুমি রুমে যাও তো, সে বেশি রান্না করে দেবে। নূর ভ্রু কুঁচকে ফেললো। খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত গলায় বলল, কি বলছেন? আসলে খারাপ দেখাচ্ছে? আমি কত কষ্ট করে রান্না করলাম, আমার রান্না তো খারাপ হয় না। আমি বরং আবার রান্না করি। আশমিন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নূর আবারও নতুন উদ্যমে রান্না শুরু করেছে। আশমিনের মন চাইলো এই মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে। সে তার শাশুড়িকে হিংসে করছে, লোকে শুনলে কি বলবে? তাকে তো নির্মমানের হিংসুটে বলে আখ্যায়িত করবে। ছ্যাঃ। নূর একবার আর চোখে আশমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মনে মনে বিস্তার পরিকল্পনা করে ফেললো আশমিনকে জ্বালানোর। নাফিসা সিকদার নূর মূলে পৌঁছালো বেলা 11:30টায়। আশমিন গেট থেকে এগিয়ে আনলো তাকে। ছলছল চোখে চারদিকে চোখ বোলাচ্ছে সে। আজ কত বছর পর এই বাড়িতে তার আগমন হয়েছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নাফিসা সিকদারের। ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর। তার অস্থির দৃষ্টি দরজায় নিবদ্ধ। নাফিসা সিকদারকে হুইল চেয়ারে দেখে ছুটে গেল তার কাছে। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে ফেলল নূর। নাফিসা সিকদার আগলে ধরল মেয়েকে, মাথায় হাত বুলিয়ে সেও অশ্রু ঝরাচ্ছে। আশমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। মা মেয়ের মিলন দেখে বুকে প্রশান্তির সাথে সাথে আবারও হিংস্রতা উকি দিল। তার সাথেও তো কয়েকদিনের বিচ্ছেদ ছিল, কই তাকে তো এভাবে গলা জড়িয়ে ধরে নাকের পানি চোখের পানি ঝরায়নি। উল্টো আর একজনের ঘাড়ে তাকে তুলে দিতে উঠে পড়ে লেগেছিল। সেই হিসেবে তারও একটা ঝাপ্পি পাওনা আছে, আজ তা আদায় করেই নিতে হবে। আশমিন ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে তার রাজকন্যাদের কাছে চলে গেল। সুখ হাত পা নাড়িয়ে মুখ দিয়ে শব্দ করছে। পাখি এক হাত মুখে ঢুকিয়ে পিট পিট করে তাকিয়ে আছে। আশমিন সুখকে কোলে তুলে নিল। পাখি সেই দিকে তাকিয়ে আবারও নিজের হাত খাওয়ায় মনোযোগ দিল। সুখকে কিছুক্ষণ আদর করে পাখিকে কোলে নিয়েও কিছুক্ষণ আদর করলো আশমিন। ঘড়িতে আবার চোখ বুলিয়ে মা মেয়ের গলা জড়াজড়ি দেখলো। আমজাদ চৌধুরী কান্নার শব্দে রুম থেকে বেরিয়ে এসেছে। মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সানভি মায়া বেগমের লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। আশমিন রাফসান শিকদারের রুমে লাগেজ রাখতে বলে নূরের কাছে গেল। শান্ত গলায় বলল, মাইমা অনেক দূর থেকে এসেছে নূর, তাকে ফ্রেশ হয়ে রেস্ট করতে দাও, তারপর যত খুশি কেটো। চাইলে প্রতিদিন 1 ঘন্টা করে কাটতে পারো। এখন আমাদের খেতে দাও। নূর নাফিসা শিকদারকে ছেড়ে খাবার বাড়তে চলে গেল। আশমিনের বাঁকা কথায় শোধ পরে নেওয়া যাবে। আশমিন সুখ পাখিকে নাফিসা শিকদারের কোলে দিল। নাতিদের দেখে আবারও চোখ ভরে এলো তার। আমজাদ চৌধুরী আর নাফিসা শিকদারের সামনে গেল না লজ্জায়। নিঃশব্দে নিজের রুমে চলে গেল সে। মায়া বেগম খাবার গরম করার দায়িত্ব নিজে নিয়ে নূরকে পাঠিয়ে দিল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। নূর বিনা বাক্যে চলে গেল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। সারাদিন মায়ের কাছেই ছিল নূর। আশমিন বাসায় এসেছে রাত 8টায়, এখন রাত 11টা বাজে। নূরের আসার খবরই নেই। মেজাজ চরম খারাপ হলো আশমিনের। নাফিসা শিকদারের রুমে গিয়ে দেখলো মেয়েদের নিয়ে নাফিসা শিকদারের পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে নূর। মেয়েরাও মায়ের পাশে আরামসে ঘুমাচ্ছে। নাফিসা শিকদার বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশমিন মুচকি হেসে এগিয়ে গেল, মেয়েদের কোলে নিয়ে বলল, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, মেয়েদেরকে রেখে বউকে নিতে আসছে। নাফিসা শিকদার শব্দ করে হেসে ফেলল। আশমিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেছে।
মেয়েদের রেখে নূরকেও নিয়ে এলো রুমে। নাফিসা শিকদার হাসলেন। মেয়ে তার আশমিনের সাথে সুখেই আছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আশমিন। দ্বিতীয়বারের মতো নির্বাচনের অংশগ্রহণ করেছে আশমিন। গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ার মতো ছিল, কোনো ঝড়ঝাপটা তাকে স্পর্শ করতে পারেনি, কিন্তু এবার সেই বৃক্ষের ছায়া তার মাথার উপর নেই। সবকিছু সামলে হিমশিম খাওয়ার অবস্থা। কিছুদিন যাবৎ পদ ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসছে। দলের উচ্চ পদস্থ নেতারা আশ্বস্ত করলেও কোথাও একটা কিন্তু থেকেই যায়। রাজনীতিতে হাত নোংরা হবে, এটাই স্বাভাবিক। আশমিন এর শেষ দেখে ছাড়বে। মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিক মতো। সকালে বাসা থেকে বের হলে একেবারে মধ্যরাতে ফিরতে হয়। নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে। লুবানার চোখে অপারেশনের জন্য তাকে কানাডায় পাঠানো হয়েছে। অমি অফিস সামলে আবারও নূরের দিকে ঠিক করে সময় দিতে পারছে না। আশিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছে না আশমিন, তাই তাকে এসবে জড়ানো ঠিক মনে করছে না। কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করেছে। মরার ওপর খাড়ার গা হয়ে আবিষ্কার হচ্ছে তানভীর। নূরের চারদিকে মৌমাছির মতো ভু ভু করে করতে থাকে। নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাখনা ভেঙে দিবে সে। আশমিন বাসায় এলো রাত 2:30টায়। নূর তখনও জেগে মেয়েদের নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। একজনকে ঘুম পাড়ালে আর একজন জেগে যায়। আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আশমিন। একজনের নাম নুরাইসা জাইন চৌধুরী শখ, আর একজনের নাম নুবাইতা জাইন চৌধুরী পাখি। অবশেষে নূরের পছন্দ করার নামই তাকে রাখতে হয়েছে। সে ওর মনে মনে ষড়যন্ত্র করে রেখেছে, যতদিন নিজের পছন্দ মতো নাম সে রাখতে পারবে না ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না। এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়নার সমান হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। দেশে একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক, কিন্তু তারই বা কি করার আছে? বউকে বাগে আনার এর একটাই রাস্তা। আশমিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর সারাদিন পেটে বিশেষ কিছু পড়েনি। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। মেয়েদের দোলনায় শুয়ে আশমিনের দিকে তাকিয়ে নিজেই নূর গেল খাবার গরম করতে। বলহিষ্ঠ শরীরে শুভ্র পাঞ্জাবি জড়িয়ে নিজেকে পরিপাটি করেছে আশমিন। পাঞ্জাবির ওপরে কোটটি পরে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। আজ নির্বাচন, সারাদিন ব্যস্ত থাকবে সে। ড্রেসিং টেবিলের থেকে চোখ সরিয়ে মেয়েদের দিকে তাকালো আশমিন। সুখ পাখি তার দিকে তাকিয়ে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। আশমিন হালকা হাসলো। মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল। দুই মেয়ে বাবার কোলে উঠে বুকে মাথা মিলিয়ে চুপটি করে আছে। আশমিন তাদের মন ভরে আদর করে মায়া মায়া নজরে তাকালো। মেয়ে দুটোকে দেখলেই তার বুকটা প্রশান্তিতে ভরে যায়। আশমিন সারা জীবনই ভালোবাসার কাঙাল। ছোট থেকে সবার সাথে দূরত্ব তার। মায়ের ভালোবাসা আর এই জীবনে পাওয়া হবে না। এখন তার ভালো থাকার কারণ এই রাজকন্যারা। আজকাল নূরকে বুঝতে পারে না আশমিন। নূরের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা হয়তো তার হয়নি, কিন্তু নূরের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় আশমিনকে। তার ভালোবাসা তো কোনো কমতি নেই, তবে কেন এত অবহেলা? মেয়েদের কাছে রেখে আশমিন বেরিয়ে গেল। বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবে আজ। নূর নিজের হাতে রান্না করেছে আশমিনের জন্য। আশমিনের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি দিন। নূর নিজেদের সমস্ত গার্ডকে আশমিনের সিকিউরিটির জন্য নিযুক্ত করেছে। আশমিন এই সম্পর্কে কিছুই জানে না। নূরই তাকে কিছু জানায়নি। তাদের সুরক্ষার নিযুক্ত থাকায় গার্ড আজ তাদের সাথে থাকবে না। জানলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আশমিন জানলে কখনোই রাজি হবে না, উল্টো নূরের উপর রেগে যাবে। আশমিন নিচে নেমে নূরকে কোমর বেঁধে রাঁধতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আজকে আবার কার জন্য রান্না করছে? সার্ভেন্ট একটাও নেই আশেপাশে। আশমিন চারদিকে চোখ বুলিয়ে ধীর পায়ে নূরের পিছনে গিয়ে দাঁড়ালো। নূরের ঘামাক্তক মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত আয়োজন কার জন্য? নূর চমকে কেঁপে উঠল। পাশে আশমিনের অস্তিত্ব অনুভব করে মৃদু হেসে পিছলে গলায় বলল, আচ্ছা, স্পেশাল কেউ? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন,
যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আসমিন জ্বলে উঠল, কটমট করে তাকালো নূরের দিকে, হ্যাচকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কোমর খামচে ধরল। নূরের মুখ থেকে হালকা আর্তনাদ করে উঠল। আসমিন সেদিকে পাত্তা দিল না, সেই ভয়ঙ্কর চোখে তাকিয়েই ক্রূর হাসলো। নূরকে নিজের সাথে আর একটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তাই নাকি সোনা? তা তোমার সেই ভালোবাসার মানুষটিকে আমাকেও একটু দেখাও, আমিও দেখি আমার বউয়ের মনে কে ডাইনোসরের মতো উড়ে বেড়াচ্ছে। তার পাখনার সাথে সাথে আমার বউয়ের পাখনাগুলো তো ভাঙতে হবে, তাই না? স্বামী হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে না? আমি খুবই কর্তব্যপরায়ণ মানুষ, আমি জানি কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়। বউ বেশি উরুত ফুরুত করে উড়লে তাকে কিভাবে খপ করে হাতের মুঠোয় ভরতে হয় তা আমি খুব ভালো করেই জানি। বেশি বড় না ময়না, তাহলে ময়না থেকে কাকাতুয়া বানাতে আমার বেশি সময় লাগবে না, কিন্তু মনে রাখবে একটা ভুল 9 মাসের কান্না হতে পারে। শেষের কথাটা গম্ভীর গলায় বলল আসমিন। নূর বাঁকা এসে তাকিয়ে আছে তার দিকে, কোমরের পাশটা মনে হয় নখ দেবে রক্তাক্ত হয়ে গেছে, জ্বলছে খুব। নূর বাঁকা হাসির প্রসারিত করে আসমিনের গলা জড়িয়ে ধরল, গা জ্বালানি হাসি দিয়ে লাজুক গলায় বলল, পারে সে তো আছে আমার মনে বাবুরাব্বু, তার কথা ভাবলেই তো আমার লজ্জা লাগছে। দেখুন আমার গাল দুটো লাল হয়ে আছে। ইস, সে যে কি সব দুষ্টু দুষ্টু কাজ করে না, আমি তো মুখেই আনতে পারবো না। আপনি প্লিজ তার কথা জানতে চেয়ে আমার লুকানো ভালোবাসা চাকিয়ে দেবেন না। কথাগুলো বলেই 2 হাতে মুখ ঢেকে ফেলল নূর। আসমিন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল, কোমরের খামচে রাখা হাতটি ও শিথিল হয়ে এলো। কপালে ভাঁজ ফেলে গম গম গলায় বলল, সকাল সকাল নেশা করেছো কেন? তুমি তো এমন ছিলে না। তোমার লজ্জা করলো না 2 বাচ্চার মা হয়েও সকাল সকাল মাতলামি করতে? ইটস ইনজুরিয়াস ফর হেলথ নূর। মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে? সকাল সকাল মাতলামি? আমি এখন বের হবো, এটা তো মাথায় রাখতে পারতে। বউ মাতলামি করছে আর আমি তার ফায়দা লুটে নিতে পারছি না। তুমি কত নিষ্ঠুর। নূর ক্লান্ত চোখে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আসমিনের থেকে। ভুনা খিচুড়ি নাড়তে নাড়তে নিজেকে কয়েক দফা গালি দিল। এমন ইতর লোকের সাথে সংসার করার চেয়ে বনবাসে গিয়ে বাঘকে গান শোনানো সহজ। অসভ্য মানুষ একটা। নূরের রাগী মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বাঁকা হাসলো আসমিন। ও তাকে জ্বালাতে আসে, বাচ্চা কাচ্চার মা যত সব। নূর ভুনা খিচুড়ির সাথে গরুর কালো ভুনা আর ইলিশ মাছ ভাজা রাখে টেবিলে। আসমিন নিজের প্লেটে খাবার নিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছে। নূর তার পাশে চেয়ারে মুখ ফুলিয়ে বসে। আসমিন আর চোখে একবার তাকিয়ে নূরকেও খাইয়ে দিতে লাগলো। নূর কিছু না বলে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। দুজনের খাওয়া শেষ হতে আসমিন হাত ধুতে বেসিংয়ে চলে গেল। নূর অপেক্ষা করছে আসমিনের ফিরে আসার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আসমিন নূরের সামনে এসে দাঁড়ালো। টেবিল থেকে আরেক গ্লাস পানি খেয়ে আফসোসের স্বরে বলল, আহা, তোমার ভালোবাসার মানুষের খাবার তো সব তুমি একা খেয়ে ফেললে। কি পেটুক তুমি, এখন এই বেচারি কি খাবে? আসমিনের অভিনয় দেখে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে মুখটা হাসি হাসি করে এগিয়ে গেল আসমিনের কাছে। খুলে রাখা পাঞ্জাবির অতিরিক্ত বোতামটা লাগিয়ে মুচকি হেসে মায়া মায়া চোখে তাকালো আসমিনের দিকে। হুট করে বুকের বাঁ পাশে দাঁত বসিয়ে দিল নূর। আসমিন মুচকি হেসে তাকিয়ে আছে। মেয়েটা কি সব পাগলামি করে। নূর কামড় দেওয়া শেষ হতেই আসমিন মুখটা গম্ভীর করে ফেলল, শান্ত গলায় বলল, একটা কামড়ও ঠিক করে দিতে পারো না বউ? আজকে রাতে আমি তোমাকে কামড় দেওয়ার প্রকারভেদ শেখাবো, তাও আবার উদাহরণ সহ। তৈরি থেকো শোনা। আসমিন নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। নূর হতাশ চোখে আসমিনের যাওয়া দেখলো। আজ তার কপালে দুঃখ আছে। আমজাদ চৌধুরী অনেক আগেই পার্টি অফিসে চলে এসেছে। ছেলের জীবনে এই গুরুত্বপূর্ণ দিন এভাবে বসে থাকতে পারে না সে, তাই সকাল সকালই দলের ছেলেদের সাথে কাজ করে যাচ্ছে। আসমিন আসতেই সানভি তার কাছে এসে দাঁড়ালো। আসমিন চেয়ারে বসতে বসতে বলল, সবকিছু ঠিক আছে তো শান? কোনো কেন্দ্রে কোনো সমস্যা হয়নি তো? কেন্দ্রগুলোতে বিদ্রোহী দলের লোকেরা ভোট পেতে বসে আছে স্যার। আজ ওরা ঝামেলা করবেই,
আমাদের ছেলেরাও আছে, কোনো ঝামেলা করতে আসলে সব কয়টাকে সাইজ করে দিবি। আর একটা কথা, তারা আজ আপনার উপর হামলা করার পরিকল্পনা রেখেছে স্যার। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমি সব কিছু আগে থেকেই সেট করে রেখেছি। আমাদের যে কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করার কথা, আমরা তা না করে দূরের কেন্দ্রগুলো থেকে শুরু করব। এটা আমি ছাড়া আর কেউ জানে না স্যার। আমরা এক্ষুনি বের হব। অমি আছে ওখানে, বাহাদুর আমাদের সাথে থাকছি। হড়বড় করে বলল। আশমির মনোযোগ দিয়ে শুনল। আজ কোনো রিস্ক নেওয়া যাবে না। একবার ক্ষমতা হাতে চলে এলে তখন সব কটাকে বাদন নাচ করানো যাবে। আশমিন আমজাদ চৌধুরীর সাথে দেখা করে তাকে অফিসেই থাকতে বলল। কিছু কথা বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সানভীর সাথে। গাড়িতে বসে সানভীর চিন্তিত চেহারা দেখে গম্ভীর গলায় বলল, চিন্তা করো না শান, তোমার স্যারের উপরে আল্লাহ, তারপর নিচে বউ ছাড়া আর কাউকে ভয় পায় না। বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করো। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। সারাদিন অনেক ব্যস্ত ছিল সে। কয়েকদিন ক্রেনদের গন্ডগোল হচ্ছে। দলের প্রায় 20 জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আশমিন ঠিক করেছে কাজ শেষ করে একবার হসপিটালে যাবে। নূরের সাথে কথা হয়েছে ঘন্টা 2 আগে। মেয়েদের নিয়ে ঘুমাবে বলায় কথা দীর্ঘ হয়নি। তানভি আজ সারাদিন আশমিনের সাথেই ছিল। ছেলেটা তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করে। নূরকেও নিজের বোনের মতো ভালোবাসে। কিন্তু আশমিনের হিংসুটে মন সব জেনেও তানভীরকে হিংসা করতে পিছু পা হয় না। সারা দিনের ধকলে সবাই খুব ক্লান্ত। আশমিন নিজের কেবিনে ডিভানে গা এলিয়ে বসে আছে। অমি, সানভি, আশিয়ান, তানভি এখনো কাজ সামলাতে ব্যস্ত। আশমিনের ফোন বাজছে। পাঞ্জাবি পকেট থেকে ফোন বের করে ভ্রু কুঁচকে ফেলল আশমিন। বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে। কপালে চিন্তার ভাঁজ ফেলে কল রিসিভ করলো আশমিন। হ্যালো বলার আগে মায়া বেগমের আটকে আটকে যাওয়া আওয়াজে পিলে চমকে গেল তার। বাবা, আশমিনকে বৌমাকে বাঁচাও, ওরা মেরে ফেলবে ওদের। আশমিন চিৎকার করে উঠল। হাত পা থরথর করে কাঁপছে তার। অস্থির হয়ে মায়া বেগমকে ডাকতে ডাকতে বলল, কি হয়েছে মায়া আন্টি? নূর কোথায়? আল্লাহ, আমার মেয়েরা কোথায় আন্টি? ততক্ষণে মায়া বেগমের কথা চিরতরে থেমে গেল। আশমিন কথা বলতে বলতে পাগলা ঘোড়ার মতো ছুটে বেরিয়ে গেল। বাহাদুর সহ বাকি গার্ডসরাও তার সাথে দৌড়ে বেরিয়ে গেল। বাহাদুর অমি আর সানভিকে কল করে আশমিনের বেরিয়ে যাওয়ার খবর বলতে বলতে অন্য একটা গাড়িতে উঠল। আশমিন নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাহাদুর ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। আশমিনকে একা ছাড়া মারাত্মক রিস্ক, তাই যেভাবেই হোক আশমিনের গাড়ি ধরতে হবে। অমি বাহাদুরের কল পাওয়ার পরই আশিয়ানকে কল করলো। বাড়ির কাছাকাছি আশিয়ান আছে। আশিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতেই আশিয়ান অমিকে আসতে নিষেধ করলো। সে গিয়ে পরিস্থিতি জানাবে বলে আশ্বস্ত করে ফোন রেখে সবাই বাসার দিকে রওনা হয়ে গেল। আশমিন পাগলের মতো গাড়ি চালাচ্ছে। চিন্তার উত্তেজনার মাথা খারাপ হওয়ার জোগাড়। ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বারবার। এক হাতে চোখ মুছে আবার কল করলো বাড়ির সিকিউরিটি হেডকে। কয়েকবার রিং হতেই কল ধরলো সে। আশমিন কল ধরতেই অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, রাফিক, বাসায় কি হয়েছে? সবাই ঠিক আছে তো? তোমাদের ম্যাম কল কেন ধরছে না? রফিক হতভম্ব হয়ে গেল আশমিনের কথা শুনে। সে তো সারাদিনই আশমিনের পাশেই ছিল। কয়েকজনকে অফিসের সামনে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিল। এখন সে ওয়াশরুমের ভেতরে। এইটুকু সময় কি হয়ে গেল? রফিক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাদেরকে ম্যাম আজ আপনাকে প্রোটেক্ট করতে বলেছে। আমরা সারাদিন আপনার আশেপাশেই ছিলাম। বাসার খাবার তো কিছু জানি না। রেগে কয়েকটা বিশ্রী গালি দিল। চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, তোদের কি আমি আমাকে পার দিতে রেখেছি? আমার সাথে কি আমার গার্ড নেই? তোরা কেন আসলে আমার পিছু পিছু? আমার পরিবারে কিছু হলে সব কটাকে আমি জ্যান্ত পুঁতে দেব।
রফিক তরতর করে ঘামছে, ভয়ের চোটে ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা। মিনমিনে গলায় বলল, স্যার আমি আসতে চাইনি, ম্যামকে তো চিনেন, আমাকে জোর করে পাঠিয়েছে। তবুও আমি 5 জনকে রেখে এসেছি ম্যামকে না জানিয়ে। আমি ওদের কল করে দেখছি। দ্রুত ওই গার্ডদের কল করলো, কেউ কল রিসিভ করছে না। আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে। এখন প্রায় ভোর হতে চলল। সারা রাত ভোট গণনার কাজ হয়েছে। আশমিন স্টেয়ারিংয়ে আঘাত করলো। রাগে দুঃখে তার ভেতরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা হওয়ায় গাড়ির হাই স্পিডে চালিয়ে যেতেই কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মিনিট পরেই বাহাদুরের গাড়ি আশমিনকে ধরে ফেলল। আশমিনের সেদিকে হুঁশ নেই। আজ রাস্তাটাও অনেক দীর্ঘ মনে হচ্ছে। নূরের এই অতিরিক্ত বোঝার ফল যদি তাকে আবারও নিঃশব্দ করে দেয়, তাহলে নূরকে শাস্তি পেতেই হবে। ক্ষমা পাবে না নূর। আশিয়ান বাড়িতে ঢুকে স্থির হয়ে গেল। মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে। সব কিছু এদিকে সেদিকে পড়ে আছে। ভাঙচুর মারিয়ে একটু সামনে এগোতে মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখলো আশিয়ান। কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে বুঝতে পারল মায়া বেগম আর বেঁচে নেই। তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। কপালের দিকটা থেতলে গেছে। পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আশিয়ান কাঁপছে। এই হাত কত মানুষ মেরেছে, অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত নিতেই তার হাত কাঁপছে। ঝাপসা চোখে চারিদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আশিয়ান। তার ধারণা সত্যি হয়ে গেল, মায়া বেগম আর বেঁচে নেই। ড্রয়িং রুমে কয়েকজনের লাশ পড়ে আছে, তাদেরকে গুলি করা হয়েছে। আশিয়ান দ্রুত প্রায় সিঁড়ি দিয়ে উপরে উঠল। নূর ঠিক আছে তো? তার প্রিন্সেসরা কোথায়? আশমিনের রুমের সামনে ছোপ ছোপ রক্তের দাগ দেখে কলিজা কেঁপে উঠল আশিয়ানের। কোমর থেকে নিজের রিভলভারটা বের করে দরজায় হালকা ধাক্কা দিয়ে খুলে গেল। ঠিক সেই সময় আশমিন প্রবেশ করলো বাড়িতে। গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে। সিঁড়ির কাছে এসেই থমকে গেল আশিয়ান। মায়া বেগমের নিথর শরীরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ধীর পায়ে তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে। বাহাদুর তার দল নিয়ে উপরে চলে গেল। সবাইকে চারদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটি চেক করার জন্য। আশমিন মায়া বেগমকে রেখে টলমলে পায়ে উপরে উঠছে। বারবার পা ভেঙে পড়ে যেতে নিয়েও নিজেকে সামনে নিল সে। বাহাদুর অস্ত্রসিক্ত চোখে দাঁড়িয়ে আছে আশমিনের রুমের দরজার সামনে। আশমিনের বুকে ব্যথা বেগতিকভাবে বেড়ে যাচ্ছে। আশমিন কাছে আসতেই বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো। আশিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে। পাখির ছোট দেহটা নিস্তেজ হয়ে আছে আশিয়ানের কোলে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আশিয়ান ঝাপসা চোখে একবার চোখ বুলালো। আশিয়ান নীরবে অশ্রু ঝরাচ্ছে। আশমিন পাখিকে আশিয়ানের কাছ থেকে নিজের কোলে নিল। বুক চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আশমিন। সকালেই এই হাতে নিজের পুতুলগুলোকে কোলে নিয়ে আদর করেছে সে। তখন তারা খিলখিল করে হাসছিল। এখন সে আদরের মেয়েকে নিস্তেজ দেখে কলিজা ফেটে যাচ্ছে আশমিনের। হুট করে আশমিনের কান্না থেমে গেল। চিৎকার করে আশিয়ানকে ডেকে বলল, আশিয়ান, আমার মেয়ে বেঁচে আছে। আরে আমার মেয়ে বেঁচে আছে। বাহাদুর, গাড়ি বের করো, আমার মেয়েকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও। আশমিন কয়েক সেকেন্ড নিজের রক্তাক্ত হাত আর পাঞ্জাবির দিকে তাকিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তার সুখ আর নূরকেও যে খুঁজতে হবে। কয়েকজন গার্ড এসে জানালো নূর আর সুখকে বাড়িতে পিছনের বাগানে পাওয়া গেছে। আশমিনের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। সে সেই দিকে ছুটল। একটা ঝোপের আড়াল থেকে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে সুখকে দেখে আশমিনের জানে পানি এলো। সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ কান্না করার দরুন গলা ভেঙে গেছে। সুখকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আশমিন চারদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে। একজন গার্ডস এসে নূরকে দেখিয়ে দিল।
রক্তাক্ত হয়ে এক পাশে পড়ে আছে নূর। মেয়েকে বাঁচাতে ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল হয়তো। আসমিন নূরের রক্তাক্ত দেহটাকে এক হাতে বুকে আগলে নিল। রক্তাক্ত চোখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করব না নূর, এর শাস্তি তোমাকে পেতেই হবে। একজন গার্ড এসে ভয়ে ভয়ে আসমিনকে বলল, একজন গার্ড, স্যার আমজাদ স্যারের গুলি লেগেছে, ম্যামের অবস্থাও ভালো নয়, প্লিজ স্যার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন। হাসপাতাল চত্বরে মানুষের টোল নেমেছে। আসমিনের দলের কয়েকশো লোক এসে জমা হয়েছে সেখানে। সবার চেহারায় তীব্র ক্ষোভ বিদ্যমান। সাধারণ জনগণও এসেছে। অনেকে এসেছে তামাশা দেখতে, আবার অনেকে প্রিয় নেতার খারাপ সময়ে ছুটে এসেছে তাকে একটু সান্ত্বনা বাণী শোনাতে। অমি, সানভি, আশিয়ান, বাহাদুর সবার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আসমিন, নূর, আমজাদ চৌধুরী আর সুখকে নিয়ে হসপিটালে পৌঁছতে নিজের স্ট্রোক করে বসেছে। তাকে হসপিটালাইজ করতে হয়েছে সবার আগে। পরিস্থিতি দেখে সানভি পাগলের মতো কান্না করছে। কিছুক্ষণ পর পরে হাত পা ছুঁড়ে বসে পড়ছে। হাতে পায়ে সামান্যটুকু শক্তিও পাচ্ছে না সে। বাহাদুরের মতো শক্তপুষ্ট মানুষটাও এরকম বিধ্বস্ত চোখে শুধু ফ্যাল করে এদিক সেদিক তাকাচ্ছে। অমি আর আশিয়ান পাগলের মতো একবার নূরের কাছে যাচ্ছে আর একবার পাখির কাছে যাচ্ছে। আসমিনের কেবিনের সামনে কাউকে অ্যালাউ করছে না ডক্টর। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা কড়াভাবে আছে। পুরো হসপিটাল পুলিশের লোকেরা ঘিরে রেখেছে। তদন্ত কমিটি বসেছে। পুরো শহরে কারফিউ জারি হওয়ার মতো অবস্থা। আমজাদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। নূরের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পেটের মধ্যে কয়েকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করার ফলে খাদ্যনালী অনেকটাই কেটে গিয়েছে। নূরের অপারেশন চলছে। বাঁচার আশা ক্ষীণ। পাখি এখন কিছুটা ভালো আছে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে। রফিক তার সিকিউরিটি টিমের 5 জনের লাশ সমস্ত ফর্মালিটি শেষ করে পরিবারের হাতে হস্তান্তর করলো। মায়া বেগমের লাশ মর্গে রাখা হয়েছে। পোস্টমর্টম করার পর তাকে দাফন করা হবে। অমি আপাতত পোস্টমর্টম করতে নিষেধ করেছে। আসমিন অনুমতি ছাড়া সে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আসমিন এখন কিছু বলার অবস্থায় নেই। আশিয়ান নিজের লোকদের লাগিয়ে দিয়েছে হামলাকারীকে খুঁজে বের করার জন্য। শুভ্র মুখটা রক্ত জমার মতো লাল হয়ে আছে। তার চিৎকারে হসপিটালের স্টাফরাও কেঁপে কেঁপে উঠছে। আমি ওদের চাই মিজান, আকাশ থেকে আনবে না পাতাল থেকে আনবে আমি জানি না। আমি আজকের দিন শেষ হওয়ার আগেই সব কয়টাকে আমার চোখের সামনে দেখতে চাই। কে করেছে, কেন করেছে তার কোনো এক্সপ্লেনেশন চাই না। আমার সামনে চাই, পুরোপুরি জ্যান্ত। একটা আচরও যেন ওদের গায়ে না পড় লাগে। মিজান ভয়ে জড়সড় হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে স্যার। আশিয়ান ফোন রেখে অপারেশন থিয়েটারের দিকে ছলছল চোখে একবার তাকালো। বাহাদুর অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আশিয়ান গম্ভীর গলায় বাহাদুরকে বলল, বাহাদুর, আমাদের ব্যক্তিগত গার্ডরা যদি নাও থাকে তবু এরকম হামলা হওয়ার কথা নয়। সরকারি ফোর্স তো ছিল, তাদের থাকা অবস্থায় এরকম হামলা হলো। তোমার কি মনে হয়? বাহাদুর ভনিতা না করে সরাসরি বলল, 25 জন পুলিশের মধ্যে 12 জন অজ্ঞান ছিল স্যার। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 13 জন মারা গেছে স্যার। কেউ তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। তাদের খাবার যারা তৈরি করত তাদের পুলিশ গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। আশিয়ান একবার দৌড়ে এদিক ওদিক ছুটতে থাকা অমির দিকে তাকালো। অমি সব সময় এমন শান্ত থাকায় তাকে বারবার ভাবিয়ে তোলে। মায়ের পেটের একসাথে থাকা সত্ত্বেও তারা দুজন কত ভিন্ন। সে পাখিকে নিয়ে এসে পাগলের মতো ব্যবহার করছে, আর তার হুঙ্কারে ডাক্তাররা পাখিকে ধরতেও ভয় পাচ্ছিল। অবশেষে কয়েকজন সিনিয়র ডক্টর এসে তাকে সামলেছে। নূর আর সুখকে নিয়ে আসার পর যখন আসমিন অসুস্থ হয়ে গেল তখন আশিয়ান উন্মাদের মতো করেছে। সানভি তো হাউমাউ করে কেঁদে দিয়েছে, কিন্তু অমি ছিল শান্ত। সবাইকে সামলে নিজের দায়িত্বগুলো কত সহজে না পালন করে যাচ্ছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলছে। মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর পরিবারের ওপর হামলা করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পরিবারের এই অবস্থা দেখে আসমিন জাইন চৌধুরী নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের এই সংকটময় মুহূর্তের প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানিয়েছে। 3 দিন পর জ্ঞান ফিরেছে আসমিনের। পুরো সময়টা পরিবারের সদস্য ছাড়া আর কাউকে অ্যালাউ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব আর ডিবি পুলিশ সারাক্ষণ পাহারায় আছে। সাংবাদিকরা দিন রাত হসপিটালের নিচে কাটিয়ে দিয়ে লাইভ নিউজ করে। এই পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি। তবে আর্শিয়ান লারা আর তার বাবাকে তুলে এনেছে। সেই দিন বাড়িতে লারা এসেছিল, তার সিকিউরিটি ক্যামেরাতে ধরা পড়েছে। কিন্তু মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর বাড়িতে হামলা করার মতো কলিজা লারা বা তার বাবার এখনো হয়নি। এর পেছনে অন্য কারো হাত আছে নিশ্চিত। পেয়াদাদের সমাদর করলে রাজার নাম বের করা যাবে। একজন মাফিয়া হিসেবে আর্শিয়ান বড় নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা সিনিয়র কিলারদেরও হার মানায়। আসমিন জ্ঞান ফেরার পর থেকে শুধু মেয়েদের দেখতে চাইছে। সুখ এখন পুরোপুরি সুস্থ, তবে পাখির কপালে 2টো সেলাই পড়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসমিনের কাছে সুখকে এনে দিল সানভি। ডক্টর আসমিনকে বেশি কথা বলতেও নড়াচড়া করতে নিষেধ করেছে। আসমিন সুখকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগমের কথা জিজ্ঞাসা করলেও নূরের কথা একবারও জিজ্ঞাসা করেনি আসমিন। ওপরের অভিমান থাকলেও মনে মনে সে অস্থির হয়ে উঠছে নূরের জন্য। সানভি বোধ হয় আসমিনের মনের কথা বুঝতে পারল, তাই নিজের থেকেই নূরের অবস্থার কথা জানালো আসমিনকে। নূরের সার্জারি হয়ে গেছে, আপাতত সব ঠিক হলেও নূরের সুস্থ হওয়ার সময়ের সাপেক্ষ ব্যাপার। শারীরিক যন্ত্রণা ঠিক কতটা সহ্য করতে পারবে তাও দেখার বিষয়। প্রতিদিন তার খাদ্যনালী 2বার করে ড্রেসিং করতে হবে, তাই অপারেশন হলেও পেটের সেলাই করা হয়নি। খাদ্যনালী প্রায় 70% কেটে গিয়েছে। নূরের এখনও জ্ঞান ফেরেনি। বেঁচে গেলেও সুস্থ হওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ। আসমিন স্তব্ধ হয়ে গেল। তার কলিজাটা মনে হয় কেউ বারবার খণ্ড খণ্ড করছে। সব পরিস্থিতিতে শান্ত থাকা মানুষটা মেয়েকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সানভির চোখের কোণেও পামনি জমেছে। আসমিনের সামনে কান্নাকাটি করা সম্পূর্ণ নিষেধ। সানভি আসমিনকে আশ্বস্ত করলো সবাই ঠিক আছে। আসমিন অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমার এত অসহায় কেন লাগছে শান? আমি কেন আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না? আমার পাখি, নূর, বাবা না জানি কতটা অসহায় ছিল তখন। ওরা আমাকে খুঁজেছে শান, আমার নাম ধরে ডেকেছ হয়তো বাঁচার আশাতে, আর আমি এসি রুমে আয়েশ করে বসেছিলাম। আমার পাখিকে ওরা আঘাত করেছে, মায়া আন্টিকে মেরে ফেলেছে শান। আমি কি ব্যর্থ ছেলে, ব্যর্থ স্বামী, ব্যর্থ একজন বাবা। আমি ওদেরকে সুরক্ষা দিতে পারিনি শান। আমার নজর রাখা উচিত ছিল।